স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। একদিন বাদেই শুরু দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ, কিন্তু তার আগে প্র্যাকটিস ছেড়ে রাগে অভিমানে মাঠ থেকে সিএনজিতে করে চলে যাচ্ছেন কোচ। ওদিকে আবার 24 ঘন্টা আগে এক ফ্র্যাঞ্চাইজি জানালো তারা দল চালাতে পারবে না, পকেটে টাকা নেই। অথচ সেই ফ্র্যাঞ্চাইজিটি কিনা একজন ক্রিকেটারকে কিনে 1,10,00,000 টাকা। দেশের ফ্র্যাঞ্চাইজি লিগটির বয়স আবার পেরিয়ে গেছে 1 বছর, 1 যুগেরও বেশি সময়। ফ্র্যাঞ্চাইজি লিগটির নাম জানতে কি আর কোনো অপশনের প্রয়োজন আছে? নিশ্চয় না। বলছিলাম বিতর্ক প্রিমিয়ার লিগের কথা, বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা, যেই লিগটার নাম আসলে অনেকে বিতর্ক প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ, কেউ কেউ আবার বর্তমানে বলছেন বাস প্রিমিয়ার লিগ, কেননা টুর্নামেন্টের চাইতে কে কত সুন্দর বাসের ব্র্যান্ডিং করতে পারে সেটা নিয়ে আলোচনা চলছে। দর্শক, অনেক আলোচনা বিতর্ক ছাপিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর, সেটা নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 খেলাযোগে। সেই সঙ্গে শুভ সকাল। সকালটি আরও সুন্দর হতো যদি কিনা আমরা ভালো কিছু আলোচনা করতে পারতাম। সেই বিতর্ক দিয়ে বিপিএলটা শুরু হচ্ছে। বিপিএলের একটা থিম সং আছে, আবার এলো বিপিএল। হয়তো বা এটা লিরিক্সটা কিছুটা চেঞ্জ করতে হতে পারে, যে আবার এলো বিপিএল বিতর্ককে সঙ্গ করে। না, একদম যেটা বললেন যে এটা কিন্তু আমাদের সারা বছরের একটা প্রতীক্ষা থাকে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল, এবং আজকে বক্সিং ডে টেস্ট চলতে আছে যে, এবং বিপিএলও একটা বক্সিং ডে আজকে হতে পারতো, কিন্তু সেটা আমরা কি দেখলাম যে সান্তাক্লজের সেই বক্স থেকে কিন্তু বিপিএল এ ভালো কিছু বের হলো না। এবং আমরা দেখলাম যে একদিন আগেই মানে এক্সপায়ার হয়ে গেল একটা টিম, একটা ফ্রাঞ্চাইজি, মানে যেই টিমটা আপনার চিটাগাং রয়্যালস নাম দিয়ে এসেছিল, রয়্যালসের ব্যাপার, রাজকীয় ব্যাপার, তারা নিলামের টেবিল গরম করে ফেললো, কোটি টাকার উপরে একটা ক্রিকেটার কিনলো, তারপরে এখন বলছেন যে আমি ভরণ পোষণ করতে পারছি না কাউকে। মানে এটা একটা হাস্যকর ব্যাপার। এবং বিপিএলে কি হয়, মানে এই ধরনের ইয়েতে আমরা অবাক হই না, কারণ বিপিএল মানে বিতর্ক ছায়া সঙ্গী তাদের একটা, মানে সিঙ্গারাই যেমন আলো ছাড়া হয় না, বিতর্ক ছাড়া বোধহয় বিপিএলও হয় না। তো আমরা যেটা দেখতে পেলাম যে বিসিবি এবং আপনি যে ছবিগুলো আমরা দেখলাম, নাহিয়ান যে ছবিগুলো দেখালেন, আপনার কাছে মনে হলো যে বুলবুল আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি প্রধান, তাকে যেভাবে মনে হলো উদ্ভ্রান্তের মতন। হ্যাঁ, ওই যে থাকে না একটা কন্যাদায়গ্রস্ত পিতা, বিয়ের অনুষ্ঠান একদিন পর বিয়ের অনুষ্ঠান, অথচ এখনো মানে আপনার বর কনে মানে সবার ভিতরে একটা সিদ্ধান্তহীনতা ব্যাপার চলে আসছে। তো এটা আসলে এভাবে বিপিএল হয় না। তারপরেও যেটা মানে করতে হয় এইভাবে আসলে হয় না। যেটা চিটাগাংয়ের কথা যদি বলে, আপনি চিটাগাংয়ে দেখেন, চিটাগাংয়ের ফ্রাঞ্চাইজি যেটা করেছেন, তারা বলছেন যে তারা স্পন্সর পাচ্ছে না, নেগেটিভ প্রচারণা চলে এসছে তাদের নামে। কিন্তু এইটা কিন্তু একটা ট্রেন্ড চলে আসছে অনেক দিন। আমরা দেখেছি মালিকানা, যারা দুর্বল প্রতিষ্ঠান, এটা কিন্তু বোঝা যায় বাইরে থেকে। তারা কি করে, তারা কইয়ের তেলে কই ভাসতে চায়। তারা একটা বিপিএল দল কিনে নেয় এবং তারা চেষ্টা করে আর কি, স্পন্সর নিয়ে ব্যবসা করে তারপরে আমি টাকাটা দেবো যেটা তোমার থাকবে। কিন্তু এইভাবে তো হয় না। আপনি চিটাগাংয়ের প্লেয়ারদের চোখে মুখে আপনি তাকিয়ে দিয়েছেন, ওদের ভিতর কি একটা অনিশ্চয়তা। গত কয়েকদিন তারা নিজেদের টাকা দিয়ে হোটেলে থাকছে, খাওয়া দাওয়া করছে, তারা বিল পাচ্ছে না। চিটাগাংয়ের কয়েকজন ক্রিকেটার কিন্তু কালকে প্র্যাকটিস বয়কট করতে চেয়েছিলেন, মানে শেষ মুহূর্তে এসে সুমন ভাইকে করে লাস্টে সান্ত্বনা দিয়ে তাদের করা আছে। একই অবস্থা কিন্তু নোয়াখালীরও। একদম নিঃসন্দেহে যেটা আমরা ঘটনায় দেখলাম যে খালেদ মাহমুদ সুজন তিনি আসলে যেভাবে চলে যাচ্ছিলেন, একটু দৃষ্টিকটু ব্যাপারে এই জায়গাটা একটু আলোচনা করতে চাই। যেটা বলছিলেন যে ফাঁকফোকর দিয়ে কীভাবে একটা দল ঢুকে যায়, তারা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং বিপিএল যারা গভর্নিং কাউন্সিল আছেন তারা কি একটু প্রস্তুত ছিলেন কিনা এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেটা আজ করতে পেরেই কি আগে থেকে বলেছেন আমরা 3টা দল চালানোর মতো সক্ষমতা রাখি? একদম, এই ঘটনাটা কিন্তু গত 15 দিন ধরে চলছে, এবং আপনারা জানেন যে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল চিটাগাংয়ের মালিকানা। এবং আরও একটা দুঃখজনক ব্যাপার, আপনি দেখেন পাকিস্তানি একটা প্লেয়ার আবরার, সে কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার, তিনি বারবার চিটাং দলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন যে কেন আমাকে ডাকা হচ্ছে না, তার এজেন্ট বলছে, অথচ তারা আমাদের এখানে বলছে যে তাকে এনওসি দেওয়া হয় না। ব্যাপারটি কিন্তু একদম সম্পূর্ণ মিথ্যা। তাকে আসলে চিটাগাং যোগাযোগই করছে না, তিনি আসতে চাইছেন, তাকে আনা হচ্ছে না। চিটাগাংয়ের আরও কয়েকজন বিদেশি আমরা দেখেছি যে তারা কোচ, বিদেশি প্লেয়ার, বিদেশি কোচ, মানে যেটা কথা বলেছে এটাতেও একটা শুভঙ্করের ফাঁকি আছে। তারা কিন্তু 10 কোটি টাকার যে জামানত দিয়েছে সেটাও কিন্তু বাউন্স করেছিল, এবং বিসিবির থেকে এক পরিচালক বলেছিলেন যে তাদের আদালতে যাওয়ার জন্য, কারণ তারা চেকটা বাউন্স করেছে। কিন্তু তারপরেও মান সম্মানের ভয়ে অনেকে যায়নি। তারপর আমি মনে করি যে কেলেঙ্কারির এক শেষ হয়নি, 16 আনাও হয়নি, 2 আনার আগেই হয়তো এটা ঠিক করা গেছে চিটাগাংয়ের ব্যাপারটা।
মানে চিটং বুঝতে পেরেছে যেহেতু তারা আর আগাতে পারছে না, অনেক বেশি বিতর্ক তাদের শুরুতে হয়ে গেছে, সেটা হয়তো বা মন্দের ভালো হতে পারে যে টেক ওভার করে দেয়া। কিন্তু এখানে আসলে প্রশ্ন ওঠে যে যেখানে আপনি বুঝতেই পারছেন যে আপনি বিপিএলটা এরকম হবে, এবং আমরা যেটা জানি যে হয়তোবা বিসিবি নিজেও স্পন্সর পায়নি, তারাও আসলে আমরা দেখছিলাম মাঝরাতে তাদের কাজ চলছে, সারা রাত কাজ চলেছে, ব্র্যান্ডিংয়ের কাজ চলেছে, অর্থাৎ স্পন্সর কারা, ট্রফি কোথায়, কিছুই নাই, তাহলে এই ধরনের আয়োজন করার মানেটা কি? একদম, আপনার কালকে তো দৃশ্যটা এত অড লেগেছে। আপনি দেখেন কোনো ক্যাপ্টেন মিটস হয়নি, ফটো সেশন হয়নি ট্রফি নিয়ে। মানে এটা কিন্তু যে কোনো একটা বড় টুর্নামেন্ট, ছোট টুর্নামেন্ট, মাঝারি টুর্নামেন্ট, এটা একটা আমরা জানি এটা একটা টুর্নামেন্ট তো হবে, সেটা তো আমরা জানি। এবং যেটা হয়েছে ট্রফি, পুরনো ট্রফিটা বাদ দেওয়া হয়েছে, নতুন ট্রফি, ওনাদের বক্তব্য যে নতুন ট্রফি অর্ডার দেওয়া হয়েছিল, সেটা এসেছিল, সেটা তাদের পছন্দ হয়নি, আবার দেওয়া হয়েছে, ওটা বিদেশ থেকে আসবে এবং টুর্নামেন্টের মাঝামাঝি আবার এটা করা হবে। আপনি দেখেন তারা নিজেরাই স্পন্সর পাচ্ছে না, তাদের বিলবোর্ড নেই, টাইটেল স্পন্সর নেই, মানে সব মিলিয়ে তাদের কিন্তু ভরসা যে একটা যে কোনোভাবেই একটা কিছু করতে হবে। আপনি দেখেন এত কিছু নেই, অথচ আজকে আপনার 25,000 বেলুন উড়িয়ে উদ্বোধনের অনুষ্ঠান করা হচ্ছে, 6টা দলের থিম সং বানানো হয়েছে। এগুলো আপনার মানে এগুলো আমি ক্রিকেটের বাইরে, ক্রিকেট বাদে মাঠের বাইরে সব ধরনের হচ্ছে। হ্যাঁ, মানে কিন্তু মাঠের ক্রিকেট নাই, আপনি যোগাযোগ করতে পারছেন না ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে, তাদের মনিটরিং করতে পারছেন না। এই দুর্বলতাগুলো তো আপনার, এই দায়টা নিতেই হবে। এবং কালকে চিটাগাং এবং নোয়াখালী যে উদাহরণটা দিল, সবাই বিব্রত এই ব্যাপারগুলো। এই অবস্থা আপনি বিদেশি ক্রিকেটারদেরকে কিভাবে আনবেন, আপনি কিভাবে পৃষ্ঠপোষক পাবেন? সেটা বিদেশি ক্রিকেট তো অনেকে আসছে না, কুশল ম্যান্ডিস, অনেকে বলছে ইনজুরি, আসলে তারা বাহানা দেখিয়ে বাহানা দেখে তারা কিন্তু আসলে সরে গিয়েছেন, নাম তুলে নিয়েছেন। পল স্টার্লিং এর মতন আয়ারল্যান্ডের প্লেয়ার তিনি উঠিয়ে নিয়েছেন। এবং এইখানে আরেকটা মানে এই সুযোগেই বিপিএল এর এই অব্যবস্থাপনার ভিতরেই কিন্তু আবার সুপারিশের কাজ চলছে। আপনি মোহাম্মদ নবী, তিনি তার ছেলেকে নিয়ে এসেছেন এই বিপিএল খেলাতে নোয়াখালীর হয়ে। তারকে নেওয়ার সময় তিনি একটা সুপারিশ করেছেন, আমার ছেলেকে নিতে হবে। তার ছেলে নেপাল প্রিমিয়ার লিগ খেলে এখানে আসছে। এবং মানে এই ধরনের ইয়েও চলছে, সুপারিশের অনেকে দলের সুপারিশে ক্রিকেটার ঢুকাচ্ছে। তো এই সুযোগগুলো নিচ্ছে, অনেক বিদেশি ক্রিকেটারও নিচ্ছে, এজেন্টরা নিচ্ছে। মানে এই দলটার স্ট্যান্ডার্ড এবং বিপিএল এর যেটা আমরা দেখি, সেটা আসলে এটা কোনোভাবেই ধারে কাছে যাচ্ছে না। মানে আমরা এই সুযোগটা তৈরি করে দিয়েছি, তারা সেই সুযোগটা লুফে নিচ্ছে, যে কারণ আমাদের এখন কোনো প্লেয়ার নেই। আর হবেই বা কীভাবে? আপনি গেল আসরের কথাই যদি আমরা একটু মনে করি, বাসের যারা ড্রাইভার ছিলেন তারা কিন্তু প্লেয়ারদের কিট রেখে দিয়েছিলেন, ব্যাগ রেখে দিয়েছিলেন, কারণ তাদের টাকা দিতে পারছিল না। হোটেলে ক্রিকেটাররা বন্দী ছিলেন, বিদেশি ক্রিকেটাররা মাঠে যাননি। অর্থাৎ অনেকটা এরকম যে বিদেশি ক্রিকেটারদের ডেকে অপমান করা। সো এই লিগে তারা কেন আসবেন? মানে এই জিনিসটা আয়োজন না করে বিসিবি তো নিজেও পারতো, অন্তত 3 থেকে 4টা দল নিয়ে নিজেদের প্লেয়ারদেরকেও খেলাতে পারতো। এনসিএল এর চাইতে হয়তো বা একটু ব্রডকাস্টিং ভালো হতো, বা অন্যান্য দিকগুলো প্রচুর ম্যাচ খেলাতে পারতো। মানে এটা কি এরকম যে নতুন কমিটি এসেছে, তাদেরকে দেখাতে হবে যে না আমরা পারি? এই পারি করতে গিয়ে যে দেশের মান সম্মানটা ডুবিয়ে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু আমরা এর আগেও দেখতে পেয়েছি যে ফারুক আহমেদ যখন বিসিবি প্রেসিডেন্ট ছিলেন, সেটা টুর্নামেন্টের মাঝখানে হয়েছে। কিন্তু এখন যে আমিনুল ইসলাম বুলবুল, তিনি শুরুতেই একটা বিতর্কের মধ্যে পড়ে গেলেন। সেটাই বিসমিল্লাতেই গলদ, যেটা বলা যায় যে মানে এই দলগুলা যে বাছার সময় ক্রিকেটারদেরও কিন্তু চাপ থাকে, যে প্রথমে কিন্তু 5টা দল করার কথা ছিল, পরে কিন্তু 6টা দল করা হয়েছে ক্রিকেটারদের চাপে, যে আমরা এতগুলা ক্রিকেটার খেলতে পারবো না, করতে পারবো না। কিন্তু বাস্তবসম্মত আমাদের সেই মার্কেট আছে কিনা, আমি বারবার বলছি, আমাদের সেই মার্কেট আছে কিনা, এটা সার্ভ করার মানে সার্ভে করে যে একটু দেখা যে আমাদের মার্কেট সত্যি আছে কিনা, সেটা যাচাই করা। এবং আপনি যেতে বলছিলেন যে গত বছর কিন্তু ক্রিকেটারদের কিটস পর্যন্ত রেখে দিয়েছিল ড্রাইভার। আপনার এই বছর এই নোয়াখালীর যে কালকে যে খালেদ মাহমুদ সুজন রিয়াক্ট করলেন, আপনি 3টে মাত্র বল নিয়ে তিনি প্র্যাকটিস করেছেন। এবং আমরা দলের ভিতরকার যদি করি যে অনেকে দৈনন্দিন ভাতা যেটা সেটা পায়নি, তারা এটা নিয়ে খুব, এবং তারা বলছে যে 2-1 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তারপরেও সবকিছু পরেও আমি মনে করি যে খালেদ মাহমুদ সুজন কালকে যেটা করেছেন, সেটা তিনি নিজে বলছেন যে তার ফ্রাঞ্চাইজি অপেশাদার আচরণ করেছেন, বাট তিনিও কি কম করেছেন? হ্যাঁ, তিনি ওই যে বিয়ে বাড়ির ওই যে দুলাবাই থাকে বরের মতন, কোনো কিছুতেই একটু রাগঠাক হয়ে মাংস কম ঝোল কম করে উঠে যায়, তিনি সেই ওই মানের মতন চলে গেছে, আবার পরে তো ঠিকই চলে আসলেন। কিন্তু এই যে মিডিয়ার সামনে যে সিন ক্রিয়েটটা হলো, এটার দায়িত্ব, এই জায়গাটা একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল, কেননা তিনি খুব সিনিয়র একজন কোচ এবং তিনি জানেন যেটা খুব মিডিয়াতে চলে আসবে। নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিলে বেটার হতো নিশ্চয়ই। বেটার, অবশ্যই। এবং পরবর্তীতে আমরা আবার দেখলাম আমিনুল ইসলাম বুলবুল, তিনি তাকে বুকে জড়িয়ে নিচ্ছেন। মানে আমাদের এই যে মিডিয়াতে চলে আসার যে ব্যাপারটা,
মানে এই জায়গাগুলোতে একটু দায়িত্ববোধের ব্যাপারটা তো থেকে যায়, যে বিশ্ব মিডিয়ার আপনি দেখবেন যে যে গণমাধ্যমগুলো আছে সেখানে আমরা সিএনজির যে ছবিগুলো সেগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং আপনি জানেন ইদানিং বাংলাদেশ ভারতের যদি কূটনৈতিক সম্পর্ক বলি সেক্ষেত্রে খুব একটা ভালো যাচ্ছে না, তো সেই মিডিয়াগুলো কিন্তু বাংলাদেশকে নিয়ে একটা ভালো মজার একটা টপিক পেয়ে গেল। মজার টপিক করলে আমরা সেই সুযোগটা তো আমরা দিচ্ছি, আমরা কেন সেটা সুযোগটা দেব? এইটা আমাদের নিজেদের টুর্নামেন্ট। আপনি খালেদ মাহমুদ সুজন, তিনি বোর্ড পরিচালক ছিলেন, কোচ ছিলেন, অনেকদিন ছিলেন, তারপরেও তিনি এরকম একটা নাটক করলেন, আমি বলবো নাটক করেছেন, কারণ তার ওইখানে উচিত ছিল, তার সাথে খারাপ কিছু হতে পারে, মানে এইগুলা পার্ট অফ দ্য গেম, পার্ট অফ দ্য ফ্রাঞ্চাইজি, এটা হয়, তিনি বাস্তবতা জানেন। তারপরেও কিন্তু তিনি এই যে মিডিয়ার সামনে যে নাটকগুলো করলেন, যে সিন ক্রিয়েটটা করলেন, এটা আমার মনে হয় যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে এবং তার বোঝা উচিত ছিল বিপিএল এর সম্মান তার এই ঘটনার সাথে জড়িত। এবং একই দিনে দুটো ঘটনা, যেখানে চট্টগ্রাম রয়্যালস তারা দল চালাতে পারবে না, তাদের পকেটে টাকা নাই, কিন্তু তারা ঠিকই আবার একজন প্লেয়ারকে 1,10,00,000 টাকা দিয়ে কিনে নেয়। এবং তাদের আপনি যদি দেখেন যে সব কিছুতেই গলদ, যদিও প্লেয়ারদের কিছু ব্যাপার দেখে সোশ্যাল মিডিয়াতে দর্শকরা একটু আশা করেছিল যে দলটা হয়তো বা ভালো কিছু করবে, তাদের কিছু প্র্যাকটিস কিট থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি ব্যাগ, জার্সি, সেগুলো একটু আশা জাগা নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সরেই গেল। বিপিএল এর আমেজ তো শুরুতেই ডুবে গেল। না, আপনি, আমার কষ্ট লাগে চিটাগাংয়ের জন্য। আপনি দেখেন চিটাগাং নিজেদের ভেন্যু আছে, বড় একটা সমর্থক গোষ্ঠী আছে, এবং চিটাগাং দ্বিতীয় বাণিজ্যিক শহর আমাদের এখানে আমরা জানি দেশের। সেখানে আপনার একটা টিম এই গত বিপিএল এর ইতিহাসে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি। এবং একই অবস্থা কিন্তু আরো কয়েকটি দলের আছে যাদের নিজস্ব ভেন্যু আছে। আপনি সিলেটের কথা যদি ধরেন, সিলেট প্রতিবারই টিম করে, এমন একটি টিম যেটা চ্যাম্পিয়ন হওয়ার মতন না। সো এটা তাদের জন্য দুঃখজনক একটি ব্যাপার। এবং আমার মনে হয় যে চিটাগাংয়ের যেসব ক্রীড়া সংগঠক আছে, যারা ক্রীড়া প্রেমী আছে, পরবর্তীতে বিপিএল ফ্রাঞ্চাইজি বাছাই ক্ষেত্রে তাদের এই ভূমিকা, মানে স্থানীয়দের একটা দেয়া উচিত। এবং এখানে আমি একটু কথা বলতে চাই যে দেশ ট্রাভেলস তারা দলটা নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আপনার ফ্রাঞ্চাইজি বাড়ানো কি খুব বেশি জরুরি ছিল? যেখানে আপনি দেখছেন সবকিছুতে টানাপোড়েন চলছে, সেখানে আপনি এমন একটা ইয়াকে ফ্রাঞ্চাইজি দিলেন যারা আসলে এখন অপেশাদার, সেটা আপনি নিজেই বলছেন, এবং হচ্ছে সেটা আমরা কোচদের মাধ্যমে দেখতে পাচ্ছি, সবকিছু কার্যকলাপে দেখতে পাচ্ছি। তারা একটা বড় ফ্যান বেসকে কাজে লাগিয়ে বিজনেস করতে চেয়েছে, সেখানে এত গলদ, মানে শেষ পর্যন্ত কি বিপিএলটা ঠিকঠাকভাবে শেষ হবে নাকি এটা কোনোভাবে স্থগিত হয়ে যেতে পারে? না, স্থগিত হয়তো হবে না। আমরা আশা করি যে বিপিএল চলবে, আমরা তো অবশ্যই আশা করি। তবে আপনি খেয়াল করেন, নোয়াখালীর ব্যাপারটাই খেয়াল করেন, তাদের ক্যাপ্টেনের নাম তারা কাল সন্ধ্যা জানিয়েছে, এবং কাকে করেছে? সৈকত আলীকে। তাদের মালিক বলেছিলেন জাকির আলীকে তাকে ক্যাপ্টেন হিসেবে পছন্দ নয়, কিন্তু তারপরে যাকে করলেন, হ্যাঁ ভরা মজলি, এবং পরে যাকে করলেন সৈকত আলী, যিনি কিনা 2013 সাল থেকে বিপিএল খেলছে, এই পর্যন্ত তার ম্যাচ সংখ্যা মাত্র 25টি। তার মানে তার একাদশে থাকাটাই অনিশ্চিত, সেখানে আপনি তাকে ক্যাপ্টেন করেছেন। এবং আমরা জানি যে হয়তো মোহাম্মদ নবী এসে নোয়াখালীর ক্যাপ্টেন্সি নেবে, তার আগে পর্যন্ত হয়তো সৈকত আলী থাকবে। কিন্তু এটা কি অন্য ক্রিকেটারদের উপর থেকে চাপ কমানোর জন্য তাকে দেয়া, এরকমটা মনে হয় কিনা? আমি যেটা জানি যে সৌম্য সরকারকে তাদের পছন্দ ছিল, কিন্তু সৌম্য সরকার হয়তো এই মুহূর্তে দেশে আসেনি, কিংবা তিনি হয়তো এই পর্বটা খেলতে পারবেন না, সেই কারণে সৈকত আলীকে দিয়েছে। বা তাদের প্রথম পছন্দ মোহাম্মদ নবী, যিনি IL-T20 খেলছেন, IL-T20 খেলে আসবেন, কিন্তু নবীও কিন্তু তার ছেলেকে নিয়ে আসছেন সুপারিশ করে। হ্যাঁ, মানে ছেলে বাপ বেটা একসঙ্গে সুপারিশ প্রিমিয়ার লিগ হয়ে যাচ্ছে। রীতিমতো একটা সার্কাস হচ্ছে, কিন্তু আমরা চাই না এই সার্কাসটা চলুক। প্রায় এক যুগেরও বেশি হয়ে গেছে। এটা আমাদের প্রাইডের ব্যাপার। নিঃসন্দেহে আগামী আসরটা ভালো হবে, এখান থেকে আসলে কাটিয়ে উঠবে। যেটা আলোচনা হচ্ছে সেটা হয়তো বা তারা মাঠে পুষিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে শুরু হচ্ছে বিপিএল এর 12তম আসর, যেখানে আসলে মাঠের আলোচনাটা করার কথা ছিল, কিন্তু সেটা আমরা করতে পারছি না, কেননা বিপিএলটা বিতর্ক দিয়ে শুরু হচ্ছে। আমরা আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে ছিলেন উপস্থিত ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল।